প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছো। আর এপি এডুকেশন বাংলায় তোমাদের আবারও একবার স্বাগত এবং অভিনন্দন জানাই। আর আমি তোমাদের সঙ্গে রয়েছি এপি স্যার, অর্ক স্যার। তো আজকে আমি আলোচনা করব মাধ্যমিক 2026 সালে যারা পরীক্ষা দিতে চলেছো। তোমাদের প্রথম পরীক্ষা হচ্ছে বাংলা, 2 তারিখ 2রা ফেব্রুয়ারি তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে, আর তার প্রথম পরীক্ষাই হচ্ছে বাংলা। তো বাংলার প্রবন্ধ রচনার সাজেশন কিন্তু আমি ইতিমধ্যে আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, তোমরা দেখে নাও। যারা এখনো পর্যন্ত দেখোনি দেখে নাও কিন্তু। তো আজকে আমি আলোচনা করব বাংলাতে গল্প কবিতা থেকে ঠিক কি কি আসতে চলেছে। তবে বলবো সাজেশন দিচ্ছি অবশ্যই, কিন্তু তার আগে বলবো প্রত্যেকটি স্টুডেন্টকে ভালো করে বই খুঁটিনাটি করে পড়ে যাও, এখনও সময় আছে। আর সব সময়ের জন্য বইটাকে একটু খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো, না হলে কিন্তু সমস্যা আছে। ভালো রেজাল্ট করতে গেলে বইয়ের বিকল্প হয় না। সম্ভাব্য কি আসতে চলেছে সেটা ঠিক আছে বলছি, আর এগুলো ভালো করে একটু শোনো, ভিডিওটা শোনো। মনে হবে এই তো সবই দিয়ে দিলেন স্যার, সব কিন্তু দিচ্ছি না। ভালো করে মন দিয়ে ভিডিওটা একটু দেখো। ভালো ছাত্রছাত্রীদের যেমন কাজে লাগবে, এবং যারা মধ্যমানের ছাত্রছাত্রী বা যারা একটু পিছিয়ে পড়া ছাত্রছাত্রীরা রয়েছে, তোমাদেরও কিন্তু খুব কাজে লাগবে এই ভিডিওটা। মন দিয়ে দেখার চেষ্টা করো। আর তোমাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই, আমি তো বলেছি কমেন্ট বক্সে তোমাদের সমস্যাগুলো লেখার চেষ্টা করো, অবশ্যই আমি তার সমাধান করার চেষ্টা করব। তো আজকে আলোচনা করব 3 নাম্বার এবং 5 নাম্বারের গল্প কবিতা থেকে কি কি আসতে চলেছে। মন দিয়ে কিন্তু দেখবে, স্কিপ করার চেষ্টা করবে না। তো চলো একটু স্ক্রিনের দিকেই আমরা তোমরা একটু চোখ রাখো। দেখো 3 নাম্বারের প্রশ্ন এবছর 2026 সালের প্রশ্নপত্রে একটু মাথায় রেখে দাও যে কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসতে পারে বা আসতে চলেছে। আমি বলে দিচ্ছি বহুরূপী, দেখো স্ক্রিনে বলে দিচ্ছি বহুরূপী। এই বহুরূপী থেকে কিন্তু ভালো করে বইটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো। দেখো 3 নাম্বার থেকে কি প্রশ্ন আসবে সেটা কিন্তু জানি না বা কেউ বলতে পারবে না, তবে 3 নাম্বার থেকে বহুরূপী থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা রয়েই যাচ্ছে। সেই সঙ্গে সঙ্গে পথের দাবি আর নদীর বিদ্রোহ, এই 3টে চ্যাপ্টার থেকে তুমি করে যাও, আমি তো বলছি আসবেই আসবে। যে কোনো একটা কি দুটো তো তোমার আসতে, তোমার কাছে দুটো প্রশ্ন আসবে, দুটোর মধ্যে একটা লিখতে হবে। তো সেক্ষেত্রে এই 3টে যদি করে যাও তাহলে কিন্তু কমন পেয়ে যেতে পারো। কি বললাম? 3 নাম্বারের জন্য গল্প থেকে বহুরূপী, মোস্ট ইম্পর্টেন্ট একটা অধ্যায় বহুরূপী, পথের দাবি আর নদীর বিদ্রোহ। এবার চলে যাব কবিতা। কবিতা থেকে বলবো অস্ত্রের বিরুদ্ধে গান। 3 নাম্বারের জন্য অস্ত্রের বিরুদ্ধে গান ভালো করে করে যাও, এখান থেকে কিন্তু 3 নাম্বারের প্রশ্ন আসতে চলেছে, আসতে পারে। আফ্রিকা এবং সিন্ধু তীরে, এই 3টে তোমরা করে যাও, দেখো আসে কিনা। এই গেল বিষয়। তবে তোমরা যদি আবার প্রশ্ন করো স্যার কি প্রশ্ন আসতে পারে, বাবু এটা কিন্তু বলতে পারবো না। 5 নাম্বারের প্রশ্নগুলো যেমন বলা সহজ, 3 নাম্বারের প্রশ্ন এত সহজে কিন্তু বলা যাবে না। 5 নম্বরে যেগুলো যেগুলো বলবো নোট ডাউন করে রাখবে। আমি কিন্তু বলে দিচ্ছি, এই যে বললাম 3 নাম্বারের জন্য বহুরূপী এবং পথের দাবি আর নদীর বিদ্রোহ, এই 3টে অধ্যায় থেকে গল্প করে যাও। অন্যদিকে অস্ত্রের বিরুদ্ধে গান, আফ্রিকা এবং সিন্ধু তীরের থেকে 3 নাম্বারের জন্য ভালো করে যে যে টেস্ট পেপার পর্ষদ যে টেস্ট পেপারগুলো বেরিয়েছে ওগুলো একটু ভালো করে প্র্যাকটিস করে যাও। সর্বোপরি তোমাকে বিষয়টাকে ভালো করে বুঝতে হবে, না হলে কিন্তু লেখা সম্ভব নয়। এবার চলো বলে দিই 5 নাম্বারের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে জ্ঞানচক্ষু। জ্ঞানচক্ষু থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব খুব প্রবল, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অধ্যায় জ্ঞানচক্ষু। জ্ঞানচক্ষু থেকে কিন্তু প্রশ্ন আসবেই, বলে দিচ্ছি আসবেই। দেখো এটা তো সাজেশান, তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে 99% জ্ঞানচক্ষু থেকে প্রশ্ন আসছে, বড় প্রশ্ন। সেই সঙ্গে সঙ্গে আর যেগুলো করে রাখবে পথের দাবি, বহুরূপী, এই 3টে অধ্যায় ভালো করে করে রাখো। আর এদিকে চলে যাব কবিতা। কবিতা থেকে দেখো অসুখী একজন, প্রলয়োল্লাস, অস্ত্রের বিরুদ্ধে গান, 3টে করে দিচ্ছি। আর পারলে তোমরা এইগুলো একটু দেখে যাবে, আয়েরও বেঁধে বেঁধে থাকি আর সিন্ধু তীরে, এই দুটো ভালো করে একটু দেখে যাবে। তবে 3টে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে অসুখী একজন কবিতা, প্রলয়োল্লাস, মানে অসুখী একজন তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেগুলো 5 নাম্বারের জন্য বলে দিচ্ছি আসার সম্ভাবনা রয়েছে। আর অস্ত্রের বিরুদ্ধে গান,
এই তিনটে ভালো করে করে যাও, তার সঙ্গে একটু চোখ বুলিয়ে রাখবে, আয় আরও বেঁধে বেঁধে থাকি, সিন্ধু তীরে। যাই হোক, রচনা দিয়ে দিয়েছি, প্রবন্ধ রচনার সাজেশন আমি দিয়ে দিয়েছি, ভালো করে একটু করবে। তো এখন যেটা বলার বিষয়, যে এই 5 নাম্বারের প্রশ্ন ঠিক কি কি আসতে চলেছে, এগুলো কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারো, কিংবা তোমরা ভিডিওটাকে একটু থামিয়ে দিয়ে তোমরা তুলে নিতে পারো খাতায়। তো যাই হোক, আজকে প্রথমে আমি চলে যাব যে গল্প এবং কবিতা থেকে 5 নাম্বারের প্রশ্ন ঠিক কি কি আসতে চলেছে। দেখো, এখানে আমি 5 নাম্বারের জ্ঞানচক্ষু থেকে যেটা দিয়েছি, টোটাল 8টা প্রশ্ন দিয়েছি। কিন্তু এই 8টা প্রশ্ন বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। সর্বোপরি আবার বলছি, টেক্সট বইটা কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। দেখো, মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন টপ 1-এ রেখেছি, আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। কার কথা বলা হয়েছে, কেন তার এ কথা মনে হয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ভালো করে করে যেও। এর অনুরূপ আরও বেশ কিছু প্রশ্ন রয়েছে, দেখো স্ক্রিনে দেখো। সত্যি তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এলো আজ? কোন দিনটিকে তপনের সবচেয়ে সুখের দিন মনে করা হয়েছে, এবং এই সুখের দিনটির শেষ পরিণতি কি ঘটেছিল সেটি লেখো। অনুরূপ প্রশ্ন থাকতে পারে, জ্ঞানচক্ষু গল্পে তপনের সবচেয়ে সুখের দিন কিভাবে দুঃখের দিনে পরিণত হলো লেখো। দেখো, একই বিষয়, প্রশ্ন এক, কিন্তু ইনিয়ে বিনিয়ে নানাভাবে প্রশ্নগুলো আসতে পারে। তাই এগুলো একটু দেখে যাও আর স্ক্রিনশটগুলো নিয়ে নেওয়ার চেষ্টা করবে। অনুরূপ প্রশ্ন ওই টপ 1-এর আরো বেশ কিছু প্রশ্ন রয়েছে, তোমাদের একটু বুঝিয়ে দিই। তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের। কার সম্পর্কে এই উক্তি, কেন এই উক্তি করা হয়েছে? অথবা শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন। তপন কি সংকল্প করে, তপনের এরূপ উপলব্ধির কারণ কি? অনুরূপ প্রশ্ন থাকছে, তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি কিভাবে দুঃখে পরিণত হলো, যেটা কিছুক্ষণ আগেই বলেছিলাম। এই প্রশ্নগুলো কিন্তু ঘুরে ফিরে আসবে। আরও বেশ কিছু রয়েছে, দেখো, ওই টপ 1-এর আরও ঘুরিয়ে যদি প্রশ্ন আসতে পারে, এর প্রত্যেকটি লাইন তো নতুন আনকোরা, তপনের অপরিচিত। এর বলতে কিসের কথা বলা হয়েছে, বিষয়টি পরিস্ফুট করো। এছাড়া আসতে পারে, তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে, তপনের এরূপ অবস্থার কারণ বর্ণনা করো। তাহলে বুঝতে পারলে, এই টপ 1-এর প্রশ্ন, যেটা তপনের সবচেয়ে দুঃখের দিন, অর্থাৎ তার লেখা কারেকশনের নাম করে আগাগোড়া চেঞ্জ করে দেওয়া হয়েছে, পরিবর্তন করে দিয়েছে তার লেখক মেসমশাই। এই যে দুঃখ, তপনের মধ্যে যে দুঃখ যন্ত্রণা, এই রিলেটেড প্রশ্ন কিন্তু এতগুলো প্রশ্ন তোমাদের দিয়ে দিলাম, একই উত্তর, একটু ঘুরিয়ে ফিরিয়ে। তাই টপ 1-এর এতগুলো দেখে মনে কিছু ভয় পাওয়ার দরকার নেই, একটাই জাস্ট উত্তর। আর ইনিয়ে বিনিয়ে প্রশ্ন যেভাবে চাইছে সেইভাবে উত্তর লেখো, কিন্তু উত্তর একটাই। দেখো, টপ 2-র প্রশ্ন, রত্নের মূল্য জহুরির কাছে। রত্ন এবং জহুরি বলতে কি বোঝানো হয়েছে, উদ্ধৃত অংশটির তাৎপর্য বুঝিয়ে দাও। উদ্ধৃত অংশটির তাৎপর্য বুঝিয়ে দাও। টপ 2। টপ 3-র প্রশ্ন, নতুন মেশোকে দেখে কিভাবে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের, সেটা বিশ্লেষণ করো। টপ 4-এর প্রশ্ন যেটা থাকছে, জ্ঞানচক্ষু গল্প অবলম্বনে তপন চরিত্রটির বিশ্লেষণ করো। টপ 5-এর প্রশ্ন রয়েছে, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে, কেন অলৌকিক বলা হয়েছে। বুঝতেই পারছো যে নতুন মেশো মাসির হাতে, নতুন মেশোর হাতে এক সংখ্যার সন্ধ্যা তারা দেখে তপনের মনে হয়েছে সন্ধ্যা তারা পত্রিকায় কি তার লেখা ছাপানো হয়েছে, তাহলে কি হাজার হাজার ছেলে মেয়েদের হাতে হাতে ঘুরবে তার লেখা, এটাই তার কাছে অলৌকিক বলে মনে হয়েছে। এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারবে, এবং কেন অলৌকিক বলে মনে হয়েছে এই নিয়ে প্রশ্ন থাকতেই পারে। টপ 6-এর প্রশ্ন দেখো, বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা, বিকেলে চায়ের টেবিলে কোন কথাটা ওঠে এবং সেই কথার প্রতিক্রিয়া কি। এই গেল আমাদের কয়েকটা প্রশ্ন, বিশেষ কিছু প্রশ্ন নয়, বইটা পড়লেই কিন্তু লিখতে পারবে। এবং সব থেকে বড় কথা হচ্ছে, যেটা চাইছে সেটা দাও, অতিরিক্ত লেখার চেষ্টা করো না। যতটুকু চাইছে 150টি শব্দের মধ্যে চাইছে সেইটুকুই দাও, বোর্ড কিন্তু এটাই চায়। হ্যাঁ, অতিরিক্ত লিখে পাতা ভরিয়ে কোনো লাভ নেই, যেটা চাইছে সেটাই দাও। টপ 7-এর প্রশ্ন দেখে নাও, তপনেরই বা লেখক হতে
বাধা কি? তপনেরই বা লেখক হতে বাধা কি? তপনের এমন ভাবনার কারণ কি? এর জন্য সে কি চেষ্টা করেছিল? তার স্বপ্ন পূরণের পথে প্রতিবন্ধকতাটি কি ছিল? দেখো আগের প্রশ্ন টপ 1-এর প্রশ্নের সঙ্গে কিন্তু টপ 7-এর প্রশ্নের মিল রয়েছে। টপ 8-এর প্রশ্ন, হঠাৎ এক ভয়ানক উত্তেজনা অনুভব করে তপন। তপন কেন এই অনুভব করে এবং তা ভয়ানক কেন? দেখো 8টে প্রশ্ন দিয়েছি, 8টে প্রশ্নের মধ্যে জ্ঞানচক্ষু থেকে যদি প্রশ্ন আসে ইনিয়ে বিনিয়ে এই জায়গাগুলো থেকে আসবে। তবে টপ 1-এর প্রশ্ন, এতগুলো প্রশ্ন ভালো করে করে যাও। আমার তো মনে হচ্ছে, মানে আমার দীর্ঘদিনের যে অভিজ্ঞতা বলছে যে এই জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবে। তোমরা স্ক্রিনশট মেরে নাও, পারলে আমি আমার ইউটিউবের ডেসক্রিপশানে পিডিএফটা দিয়ে দেবো যদি তোমরা পিডিএফ চাও, বা তোমরা যদি পিডিএফ কমেন্ট করে চাও যে স্যার পিডিএফটা দরকার, তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের দিয়ে দেব। ঠিক আছে, এটা গেল জ্ঞানচক্ষু। এরপরে চলো পথের দাবি, আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় পথের দাবি। আসতে কিন্তু পারে এই জায়গাগুলো থেকে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, টপ 1-এর প্রশ্ন। দেখো অনুরূপ প্রশ্ন বেশ কয়েকটা রয়েছে। বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে। বাবুটি কে এবং তার স্বাস্থ্য ও শখের পরিচয় দাও। ঠিক সেই রকমই একটি প্রশ্ন। দেখো দেখো সেরকমই প্রশ্ন নয়, মানে তবে এই কথাগুলো থাকবে, স্বাস্থ্য এবং শখের পরিচয় কিন্তু এই জায়গায় থাকবে যে গিরিশ মহাপাত্রের চরিত্র বিশ্লেষণ করো। নেক্সট প্রশ্ন হচ্ছে গিরিশ মহাপাত্রের সাজ পোশাকের বর্ণনা দাও। একদম প্রথম প্রশ্নের সঙ্গে এই প্রশ্নের খুব মিল রয়েছে। ঠিক তেমনি দেখো, লোকটি কাশিতে কাশিতে আসিল, লোকটির বিস্তৃত পরিচয় দাও, সেই একই কথা। এবং তার তাহার পরিচ্ছদের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফিরাইয়া হাসি গোপন করিল। কে হাসি গোপন করিল তো এবং তার হাসি পাওয়ার কারণ কি? অ্যাকচুয়াল সব কিছুই কিন্তু, এবং স্বাস্থ্য এবং শখ এই বিষয়টাকে কিন্তু কেন্দ্র করে এতগুলো প্রশ্ন হয়েছে। শুধু মাঝখানে থেকে যাচ্ছে পথের দাবি অনুসরণে গিরিশ মহাপাত্রের চরিত্র, সেখানেও কিন্তু স্বাস্থ্য এবং শখের বিষয়টা কিন্তু যুক্ত থাকবে। নেক্সট চলে যাব টপ 2-র প্রশ্নে। এখানেও কিন্তু অনুরূপ প্রশ্ন রয়েছে। দেখো, তার লাঞ্ছনা এই কালো চামড়ার নিচে কম জ্বলে না তলোয়ার কর। বক্তাকে কোন লাঞ্ছনার কথা তিনি তলোয়ার করকে শুনিয়েছেন? উদ্ধৃতাংশে তার মানসিক পরিস্থিতি আলোচনা করো। অনুরূপ প্রশ্ন থাকছে, বিদেশি সাহেবের কাছে অপূর্বর অপমানিত এবং লাঞ্ছিত হওয়ার যে দুটি ঘটনার বর্ণনা রয়েছে তা লেখো। ঠিক সেইভাবেই আরেকটি প্রশ্ন রয়েছে, তুমি তো ইউরোপিয়ান নও, কে কাকে কথা বলেছে? এই উক্ত ব্যক্তির ইউরোপিয়ান না হওয়া বা না হওয়ার সুবিধা এবং অসুবিধা লেখো। অনুরূপ প্রশ্ন থাকতে পারে, আমি আজ থেকে তোমায় মাথায় তুলে নিলাম। কে কি মাথায় তুলে নিলেন? বিদেশে হিন্দুস্থানের লোক হবার কারণে তার দুটি বিরূপ অভিজ্ঞতা নিজের ভাষায় লেখো। তাহলে বুঝতে পারছো টপ 2-এর যে প্রশ্নটা থাকছে, অপূর্বর উপর যে পুলিশ অফিসারের, যে ইংরেজ পুলিশ অফিসারের যে অত্যাচার, সেই অত্যাচারকে কেন্দ্র করেই সবকটি প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে। এই এতগুলো প্রশ্ন, উত্তরটা কিন্তু এক। বোঝা গেছে নিশ্চয়ই। নেক্সট চলে যাব টপ 3-র প্রশ্নে। টপ 3-র প্রশ্নে দেখো, পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল। পথের দাবি পাঠ্যাংশে সব্যসাচী মল্লিক সম্পর্কে কি জানা যায়? তাকে জিজ্ঞাসাবাদ করার সময় কি পরিস্থিতি তৈরি হয়? বুঝতে পেরেছ? অপূর্বর চরিত্র, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আরেকটি প্রশ্ন হচ্ছে অপূর্বর চরিত্র, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আরেকটি বিষয়। কিন্তু এই জানোয়ারটাকে ওয়াচ করার দরকার নেই বড়বাবু। টপ 5-এর প্রশ্ন, জানোয়ার বলতে কাকে ইঙ্গিত করা হয়েছে? তাকে ওয়াচ করার দরকার নেই কেন? টপ 6-এর প্রশ্ন, যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন। কে কাকে বলেছে? কালচারের কথা ভাবতে বলা হয়েছে কেন? টপ 7-এর প্রশ্ন, আমাদের তিনি আত্মীয় শুভাকাঙ্ক্ষী, কিন্তু তাই বলে আমাদের দেশের চেয়ে তো আপনার নন। কে কার সম্পর্কে এমন কথা বলেছে? এ কথার পরিপ্রেক্ষিতে বক্তার মনোভাবটি ব্যক্ত করো। টপ 8-এর প্রশ্ন, কেবল আশ্চর্য সেই রোগা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি। কার কথা আলোচ্য অংশে বলা হয়েছে? তার চোখের দৃষ্টিকে বক্তার কেন আশ্চর্য বলে মনে হয়েছে তা ঘটনাক্রমে বিবৃত করো। টপ 9-এর প্রশ্ন দেখো, বাবুজি এসব কথা বলার দুঃখ আছে। বক্তা কে? বাবুজি কি কথা বলেছিলেন, তাতে দুঃখ আছে কেন? পথের দাবি গদ্যাংশ অবলম্বনে রামদাস তলোয়ারকরের চরিত্র। টপ 10-এর প্রশ্ন। এই 10টা প্রশ্ন দিলাম পথের দাবি থেকে।
তাহলে পথের দাবি থেকে কিন্তু এই টপ 1, টপ 2, টপ 3 করে এরকম করে যাবে। তবে মোস্ট ইম্পর্টেন্ট আমি বললাম এই একের দাগ অর্থাৎ টপ 1, টপ 2 এবং টপ 5, টপ 4, এই টপ 5 পর্যন্ত সবগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। তবে আমি মনে করব ভালো রেজাল্ট করার জন্য কিন্তু তোমাকে এই 10টা কিন্তু করে রাখতে হবে। এই 10টা প্রশ্ন যদি করে রাখো দেখবে তুমি কমন পেয়ে যাবে। নেক্সট চলে যাব বহুরূপী। আমি তো তোমাকে বলেছি 3টে অধ্যায়, অনেকগুলো অধ্যায় রয়েছে, তার মধ্যে 3টে অধ্যায় ভালো করে যাও, দেখবে না এলে মানে বিফল যাবে না। যাই হোক, বহুরূপী থেকে এবার প্রশ্ন আসি। বহুরূপী খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, টপ 1-এ রেখেছি যেটাকে। হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে। হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্যের পরিচয় দাও। টপ 2, কি অদ্ভুত কথা বললেন হরিদা। হরিদা কি বলেছিলেন? বক্তার কাছে হরিদার কথা অদ্ভুত বলে মনে হয়েছে কেন? টপ 3, এই শহরে জীবনের মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন বহুরূপী হরিদা। হরিদার সৃষ্ট চমৎকার ঘটনাগুলির বিবরণ দাও। টপ 4-এর প্রশ্ন যেটা রয়েছে, অদৃষ্ট কখনো হরিদার ভুল ক্ষমা করে না। হরিদা কি ভুল করেছিল? অদৃষ্ট ক্ষমা না করার পরিণাম কি? এই প্রশ্নটা একটু ভালো করে রাখবে। পরম সুখ কাকে বলে জানেন? বক্তার মতে পরম সুখ কি তিনি নিজে জীবনে কিভাবে প্রকাশ ঘটিয়েছেন। টপ 5-এর প্রশ্ন থাকছে, আপনার তীর্থ ভ্রমণের জন্য এই টাকা আমি দিলাম। এরপর বিরাগী কোন পরিচয় পাওয়া যায়, কে কাকে এমন কথা বলেছিল। টপ 7, জগদীশ বাবুর বাড়ি হরিদা বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনাটি ঘটেছিল তা বর্ণনা করো। টপ 7-এর প্রশ্ন রয়েছে, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়, বক্তা কে? এই উক্তির মাধ্যমে বক্তার কোন সত্যের প্রতি ইঙ্গিত করেছেন? আর এটি হচ্ছে টপ, লাস্টেরটা 9 হবে, এটা টপ 7 হবে, সরি টপ 8 হবে। টপ 8-এ খাঁটি মানুষ তো নয়, এই বহুরূপীর জীবনে এর বেশি কি আশা করতে পারে? কে খাঁটি মানুষ নয় বলার তাৎপর্য কি? লাস্ট 9 নম্বর প্রশ্নটা হচ্ছে, ছিল একদিন, সেটা পূর্বজন্মের কথা। পূর্বজন্ম বলতে কি বোঝানো হয়েছে, কে কাকে কেন আলোচ্য কথাটি বলেছে। তবে আমি আবারও বলবো, একটু যারা মধ্যম মানের বা যারা একটু পিছিয়ে পড়া তাদের জন্য বলছি, টপ 1, টপ 2, টপ 4 এই প্রশ্নগুলো একটু ভালো করে যাও। আবারও বলছি, যে 10টা কি 5টা যতগুলো প্রশ্ন আমি দিচ্ছি, এই প্রশ্নগুলো কিন্তু সবগুলো করে গেলে বিফল কিন্তু যাবে না, প্রশ্ন আসবেই। বিগত বছরগুলোর সাফল্য আমি পেয়েছি। তোমরা হয়তো জানো, কিছুজন জানো, কিছুজন জানো না, যে আমাদের ইউটিউব চ্যানেল, এডুকেশনাল ইউটিউব চ্যানেল কিন্তু এর আগেও ছিল, কিন্তু বেশ কিছু বছর ধরে, এই 2-3 বছর আমাদের সেই এডুকেশনাল চ্যানেলটি বন্ধ হয়ে যায় নানান কারণে। তো আবার এই চ্যানেলটিকে আমরা নতুনভাবে তৈরি করলাম। তোমরা পাশে থাকলে অবশ্যই চ্যানেলটি এগিয়ে যাবে। তবে সাজেশানগুলো যদি তোমরা দেখো, আমার মেইন যে চ্যানেলটা রয়েছে অর্কপ্রভ প্রধান প্রোডাকশন চ্যানেলে, একদম প্রথমের দিকের যদি ভিডিওগুলো দেখো এবং সেই বছরের প্রশ্নপত্র যদি ম্যানেজ করে দেখো, তাহলে দেখবে যে কি বিপুল পরিমাণে প্রশ্ন মানে সাজেশান লেগেছে। দেখো, সাজেশান লাগার জন্য এই যে আমি এতগুলো করলাম, সাজেশান বলতে তোমরা যেটা বোঝো 3টে দিলেই লেগে যাবে, এইরকম সাজেশান আমি করি না। দেখো, 5-6টা দিলাম, 10টা দিলাম, এইগুলো করে যাও, এগুলো প্র্যাকটিস করো। প্র্যাকটিস করলেই কিন্তু তোমাদের জন্য এগুলো কমন চলে আসবে। এই 2-3টে দিয়ে কোনোভাবেই হয় না, টেক্সট ভালোভাবে খুঁটিয়ে পড়তে হয়। তো তোমরা এটা জানো, স্কুলের স্যার ম্যাডামরাও নিশ্চয়ই এই একই কথা বলে যে টেক্সট বই খুঁটিয়ে না পড়লে কিন্তু ভালো রেজাল্ট করা যায় না। তো যাই হোক, আজকে কিন্তু আমি তোমাদের এই গল্প নিয়ে বললাম। দেখো, এবার কবিতা চলে যাই। ভেরি ইম্পর্টেন্ট একটা অধ্যায়, অসুখী একজন। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে জানি, তো দেখো ভেরি ইম্পর্টেন্ট একটা অধ্যায় হচ্ছে অসুখী একজন। এই অসুখী একজন থেকে এবছর প্রশ্ন আসার সম্ভাবনা 99%।
এখান থেকে এই ধরনের প্রশ্নগুলো 5টা প্রশ্ন দিয়েছি, এই 5টে প্রশ্ন ভালো করে করে গেলে দেখবে আর কোনোভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসে না। দেখো, তারপর যুদ্ধ হলো, মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, টপ 1-এ রেখেছি। কবিতায় যুদ্ধকে কার সঙ্গে তুলনা করা হয়েছে? তোমরা তো জানো, রক্তের এক আগ্নেয় পাহাড়ের সঙ্গে তুলনা করা হয়েছে। যুদ্ধের ভয়াবহতার বর্ণনা দাও, মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। অসুখী একজন, কিন্তু আমি বলে দিচ্ছি 99% এই জায়গা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। তার বিশেষ কিছু কারণও আছে। বিগত কয়েক বছর ধরে কিন্তু 2 বছর ধরে কিন্তু অসুখী একজন থেকে 5 নম্বরের প্রশ্ন আসেনি। সেই কারণেই আমি বলছি যে 99% এই জায়গা থেকে লং প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। টপ 2 প্রশ্ন দেখব। আমি তাকে ছেড়ে দিলাম, উদ্ধৃত অংশটির বক্তাকে কাকে তিনি ছেড়ে দেন? তিনি চলে যাওয়ার পরবর্তী ঘটনার ব্যাখ্যা করো। টপ 3 প্রশ্ন, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। মেয়েটিকে, কবিতা অবলম্বনে উদ্ধৃত অংশটির তাৎপর্য লেখো। টপ 4-এর প্রশ্ন, যেখানে ছিল শহর সেখানেই ছড়িয়ে রইল কাঠকয়লা। অসুখী একজন কবিতা অবলম্বনে শহরের পরিণতি কিভাবে হলো লেখো। টপ 5-এর প্রশ্ন, শিশু আর বাড়িরা খুন হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না, কারণ কি? শিশু ও বাড়িরা কি কারণে খুন হলো? উক্তি, এমন উক্তি করা হয়েছে কেন, বা এই উক্তিটি করা হয়েছে কেন, আর এই মেয়েটি কে? এই ধরনের প্রশ্ন আসবে। এই 5টা প্রশ্ন করলে কিন্তু তুমি অসুখী একজন থেকে কমন পেয়ে যাবে। ভালো করে এই 5টা প্রশ্ন কিন্তু প্র্যাকটিস করো। এরপরের আরেকটি অধ্যায় রয়েছে প্রলয়োল্লাস। 3টে প্রশ্ন দিচ্ছি, কিন্তু এখান থেকে কিন্তু বলে দিই নানাভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসবে। তোমাদের যেটা বুঝতে হবে, ভালো করে এখনও যদি এই চ্যাপ্টারটা না হয় একটু বুঝে নাও, এখান থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। এই 3টে অধ্যায় যেটা বলেছিলাম, অসুখী একজন, প্রলয়োল্লাস এবং অস্ত্রের বিরুদ্ধে গান। প্রলয়োল্লাস থেকে 3টে প্রশ্ন দিয়েছি, এই 3টে ভালো করে করো। তবে এই 3টে বা পুরো এরকম হুবহু যে চলে আসবে সেটা কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি না, কারণ এই প্রলয়োল্লাস কবিতাটাকে কিন্তু তোমাকে সুন্দরভাবে বুঝতে হবে। এই না বুঝলে কিন্তু এইখান থেকে কিন্তু লেখা মুশকিল। টপ 1-এর প্রশ্ন দেখো, তোরা সব জয়ধ্বনি কর, কাদের উদ্দেশ্যে কবির এই আহ্বান? কবিতার ভাববস্তু বিশ্লেষণ করে এই আহ্বান ধ্বনির পুনরাবৃত্তির যৌক্তিকতা নিরূপণ করো। টপ 2, প্রলয়োল্লাস কবিতায় একদিকে ধ্বংসের চিত্র আঁকা হয়েছে, আবার অন্যদিকে নতুন আশার বাণী ধ্বনিত হয়েছে, এটি কবিতা অবলম্বনে লেখো। টপ 3 প্রশ্ন দেখো, কাল ভয়ঙ্করের বেশে আসে ওই সুন্দর, কাল ভয়ঙ্কর কে? তার ভয়ঙ্কর রূপের বর্ণনা দাও, তাকে সুন্দর বলা হয়েছে কেন, ব্যাখ্যা করো। দেখো, কবিতার বিষয়বস্তু হচ্ছে তরুণ বিপ্লবী দল, তারা আপ্রাণ লড়াই করছে দেশের স্বাধীনতা আনার জন্য। তাদেরকে একটু উদ্বুদ্ধ করা, সাধারণ ভারতবাসী, পরাধীন ভারতবাসী, তাদের পাশে থাকা, তাদেরকে একটু জাগ্রত করা, উদ্বুদ্ধ করা, এটাই কবির প্রার্থনা এবং এটাই তাদের জাগরণের মন্ত্র বলতে চাইছেন প্রলয়োল্লাস কবিতায়। এই বিষয়টাকে তোমাদের বুঝে নিতে হবে। তো বুঝে নিলেই কিন্তু এখান থেকে লাইন বাই লাইন যাই প্রশ্ন আসুক না কেন, আলটিমেটলি একটাই উত্তর হয়। তো একটু বুঝে নাও, স্যারেদের কাছে থেকেও বুঝে নেওয়ার চেষ্টা করো। আর যদি তোমাদের যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমি প্রলয়োল্লাস একটু বুঝিয়ে দেব। যাই হোক, এরপরের আমরা চলে যাব অস্ত্রের বিরুদ্ধে গান। অস্ত্রের বিরুদ্ধে গানের যে বিষয়টা বলবো, যে টপ 1-এর প্রশ্ন দেখো, অস্ত্র রাখো অস্ত্র ফেলো পায়ে। এখান থেকেও কিন্তু এবছর প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। 3টে অধ্যায় মাথায় রেখে দাও, অসুখী একজন, আর প্রলয়োল্লাস এবং অস্ত্রের বিরুদ্ধে গান। অস্ত্র রাখো অস্ত্র ফেলো পায়ে, কার উদ্দেশ্যে কবির এই আবেদন? অথবা অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার মূল বক্তব্য নিজের ভাষায় লেখো। টপ 2-র প্রশ্ন, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার মূল বক্তব্য নিজের ভাষায় লেখো। টপ 3, কবি জয় গোস্বামীর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় যে যুদ্ধবিরোধী মনোভাব কবির মধ্যে প্রকাশ পেয়েছে তা নিজের ভাষায় লেখো। টপ 4, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবির কোন কোন ভাবনা প্রকাশিত হয়েছে। টপ 5, গান কিভাবে অস্ত্রের বিরুদ্ধে হাতিয়ার হয়ে উঠতে পারে তা অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা অনুসরণে লেখো। টপ 6, শঙ্কাকে চাচ্ছিল হার মানাতে, কে কিভাবে শঙ্কাকে হার মানাতে চাইছিল, শঙ্কাকে হার মানানোর প্রতিদান কি ছিল। অ্যাকচুয়াল অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটা যারা করেছো, দেখবে কবিতা একটু ভালো করে যদি তোমরা বুঝে নাও তাহলে আলটিমেটলি একটাই উত্তর হয়। এই সব কিছুর একটাই উত্তর, একটু বুঝে নিতে হবে। তো যাই হোক প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের আজকেই বললাম গল্প কবিতা থেকে কি কি প্রশ্ন আসতে চলেছে, এগুলো স্ক্রিনশট করে রাখলে ভালো।
আর তোমাদের যদি প্রয়োজন হয় অবশ্যই পিডিএফটি অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো। আশা করি তোমরা তোমাদের সমস্যার সমাধানগুলো পেয়ে যাবে, মানে এই পিডিএফগুলো হয়তো পেয়ে যাবে। তো আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আর তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু থাকবো, তাহলে আরও নতুন নতুন ভিডিও তোমাদের উপহার দিতে পারবো। ঠিক আছে, তাহলে বাই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।